নমস্কার। আশা করছি সবাই খুব ভালো আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে থেকে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের রহস্য গল্পের একটি সিরিজ শুরু করছি। গল্পটি ক্রমশ চলতে থাকবে। গল্পটির নাম রাজবাড়ির রহস্য। আপনাদের আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প, রাজবাড়ির রহস্য। টুক করে একটা শব্দ হতেই শৈবাল দত্তর ঘুম ভেঙে গেল। এত সহজে তার ঘুম ভাঙে না। শব্দটা ঠিক যেন কোনো ঘরের ছিটকিনি খোলার শব্দের মতন। তিনি বেডসাইড টেবিলের ঘড়িটা দেখলেন। অন্ধকারে ঘড়ির কাঁটাগুলো জ্বলজ্বল করছে। এখন রাত 2:20 গতকাল রাতেও প্রায় এই সময়েই একটা গণ্ডগোলে তাঁর ঘুম ভেঙে গিয়েছিল। সিঁড়ির কাছে একটা জোর শব্দ হয়েছিল হুড়মুড় করে। শৈবাল ছুটে গিয়ে দেখেছিলেন দোতলা থেকে একতলায় নামার সিঁড়ির মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছে দেবলীনা। কেওনঝড়ে একটা পুরনো রাজবাড়িতে মেয়েকে নিয়ে বেড়াতে এসেছেন শৈবাল দত্ত। দেবলীনার সঙ্গে তার বান্ধবী শর্মিলাও এসেছে। মস্ত বড় প্রাসাদ, অনেক ঘরই ফাঁকা পড়ে আছে। পাশাপাশি দুখানা ঘর নিয়েছেন ওরা। শর্মিলাকে না ডেকে অত রাতে একা একা বাইরে বেরিয়েছিল কেন দেবলীনা? বাথরুমটা একেবারেই পাশেই। তবু টানা লম্বা বারান্দা অনেকখানি হেঁটে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়েছিল কেন সে? দেবলীনার মুখে খানিকটা জলের ছিটে দিতেই তার জ্ঞান ফিরে এসেছিল। কিন্তু সে বাবার কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি। শৈবাল দত্ত বারবার জিজ্ঞেস করেছিলেন, তুই নিচে নামছিলি কেন? কোথায় যাচ্ছিলি? দেবলীনা মাথা ঝাঁকিয়ে চোখ বুজে বলেছিল, জানি না, জানি না। শর্মিলার ঘুম খুব গাঢ়। সে এসব কিছু টেরই পায়নি। শৈবাল মেয়েকে ধরে ধরে নিয়ে আবার শুইয়ে দিয়েছিলেন বিছানায়। কিন্তু তার মনে একটা খটকা লেগেছিল। ব্যাপারটা খুব সাধারণ নয়। আজ সকালে দেবলীনা আবার খুব হাসি খুশি। এ বাড়ির একজন বুড়ো দারোয়ানকে নিয়ে ওরা দুই বান্ধবী জঙ্গলে বেড়াতে গেল। দুপুরবেলা ফিরে এসে দেবলীনা মহা উৎসাহে বাবাকে গল্প শোনালো যে ওরা জলার পাশে হাতির পায়ের ছাপ দেখেছে। দেবলীনার মুখ দেখলে মনে হয় যেন কাল রাত্রিরের ঘটনা তার মনেই নেই। আজ রাতেও ছিটকিনি খোলার শব্দ শুনেই শৈবালের কিরকম যেন সন্দেহ হলো। তাড়াতাড়ি খাট থেকে নেমে তিনি প্রায় নিঃশব্দে নিজের ঘরের দরজা খুলে তাকালেন বাইরে। ঢাকা বারান্দাটায় কোনো আলো জ্বলছে না, তবে বেশ জ্যোৎস্না এসে পড়েছে। সাদা একটা ফ্রক পরে হেঁটে যাচ্ছে দেবলীনা। সে খুব জোরেও যাচ্ছে না, আস্তেও না। সে যেন পা মেপে মেপে হাঁটছে। মুখখানা একেবারে সামনের দিকে সোজা। বুকখানা একবার ধক করে উঠল শৈবালের। এ কি তাঁর মেয়ে দেবলীনা, না অন্য কেউ? এরকম চুপি চুপি সে কোথায় যাচ্ছে?
সে কি ঘুমের মধ্যে হাঁটছে? স্লিপ ওয়াকার? চটি না পড়েই বেরিয়ে এলেন শৈবাল। পা টিপে টিপে অনুসরণ করতে লাগলেন মেয়েকে। স্লিপ ওয়াকারদের হঠাৎ ডেকে চমকে দিতে নেই। দেখাই যাক না ও কোথায় যায়। শৈবাল একবার ভাবলেন ফিরে গিয়ে তার রিভলভারটা নিয়ে আসবেন কিনা। শর্মিলা একা রইল। সে আবার হঠাৎ জেগে উঠে ভয় পেয়ে যাবে না তো? কিন্তু দেবলীনা ততক্ষণে সিঁড়ি দিয়ে নামতে শুরু করেছে। দেরি করলে যদি ও হারিয়ে যায়? আজ দেবলীনা বেশ এক পা করে নেমে গেল সিঁড়ি দিয়ে। একতলায় একটা গোল উঠোন, তারপর লোহার গেট। একতলায় কয়েকজন কর্মচারী থাকে, তারা সবাই এখন ঘুমন্ত। গেটে দারোয়ানের পাহারা দেবার কথা, কিন্তু সেখানে কেউ নেই। তবে গেটে একটা প্রকাণ্ড তালা ঝুলছে। দেবলীনা সেই গেটের সামনে গিয়ে তালাটায় একবার হাত বুলোল, তারপর বসে পড়ল হাঁটু গেড়ে। আগেকার দিনের এই সব বড় গেটের মধ্যে আবার একটা ছোট গেট থাকে, সেটাতে শুধু ছিটকিনি দেওয়া, তালা নেই। সেই ছোট গেটটা খুলে দেবলীনা বাইরে বেরিয়ে গেল। একতলার বারান্দা থেকে দৌড়ে এলেন শৈবাল। ছোট গেটটা দিয়ে মাথা বার করে দেখলেন দেবলীনা এখন ছুটছে। শৈবালও বাইরে এসে ছুটতে লাগলেন। এখানে এককালে একটা বাগান ছিল, এখন কেউ যত্ন করে না বলে ঝোপঝাড় হয়ে গেছে। বাগানের কাঠের গেটটা ভেঙে পড়ে গেছে অনেক দিন, কোনো বেড়াও নেই। মাঝখান দিয়ে একটা লাল সুরকির রাস্তা। একটুখানি পরেই সেই রাস্তাটা নেমে গেছে নিচের দিকে। এখানকার মাটি ঢেউ খেলানো। দেবলীনাকে আর দেখা যাচ্ছে না, সে যেন মিলিয়ে গেছে জ্যোৎস্নায়। বাগানের বাইরে লাল সুরকির রাস্তাটা বেঁকে গেছে ডান দিকে। একপাশে একটা জঙ্গলের মতন। দেবলীনা কি রাস্তাটা ধরেই গেছে, না জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে, তা বুঝতে পারলেন না শৈবাল। কাল রাতে খুব কাছেই শেয়ালের ডাক শোনা গিয়েছিল। রাত্তিরের দিকে আরও কোনো জন্তু জানোয়ার আসতে পারে। শৈবাল ভয় পেয়ে গেলেন। দেবলীনা কি জঙ্গলে ঢুকে পড়ল? ও গাছপালা খুব ভালোবাসে। শৈবালও জঙ্গলের মধ্যেই দেখতে এলেন আগে। এখানে জ্যোৎস্নার আলো পড়েনি ভালো করে। ঝিঝি ডাকছে, টিপ টিপ করছে কয়েকটা জোনাকি। সঙ্গে টর্চ নেই, কোনো অস্ত্র নেই। দেবলীনাকে এত দূর আসতে দেওয়া উচিত হয়নি। কিন্তু গেট দিয়ে বেরিয়েই যে দেবলীনা ছুটতে আরম্ভ করবে তা ভাবতে পারেননি শৈবাল। তার ধারণা ছিল স্লিপ ওয়াকাররা আস্তে আস্তে হাঁটে, তারা দৌড়োয় না। শুকনো পাতার ওপর কার যেন পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। সেই দিক লক্ষ্য করে খানিকটা এগিয়েও শৈবাল কাউকে দেখতে পেলেন না। এবারে তিনি দেবলীনার নাম ধরে ডাকতে যেতেই কার যেন কান্নার আওয়াজ শুনতে পেলেন। কয়েক মুহূর্ত তিনি থমকে দাঁড়িয়ে শব্দটা ভালো করে শুনলেন। প্রথমে কান্নার মতন মনে হলেও পরে গানের মতন শোনালো। গানের কোনো কথা নেই,
শুধু একটা টানা সুর। শৈবাল পায়ে পায়ে এগিয়ে গেলেন। জঙ্গলের মধ্যে খানিকটা ফাঁকা জায়গা, সেখানে একটা উঁচু ঢিবি, তার ওপরে হাঁটু গেড়ে বসেছে দেবলীনা। আঙুল দিয়ে কি যেন লিখছে মাটিতে, সেই গান গাইছে। শৈবাল অপলকভাবে চেয়ে রইলেন সেদিকে। দৃশ্যটা খুবই সুন্দর, তবু গা ছমছম করে। মাঝরাতে বিছানা ছেড়ে উঠে এসে এই জঙ্গলের মধ্যে একা একা গান গাইছে কেন দেবলীনা? এ কি মাথা খারাপের লক্ষণ? হঠাৎ যেন একটা ঝড় উঠল, শোঁসো আওয়াজ। গাছগুলো দুলতে লাগলো, পাতা ঝরতে লাগলো ঝাঁক ঝাঁক। ঝড়ের শব্দটাও অন্যরকম, ঠিক যেন মানুষের গলায় প্রচণ্ড হাসির আওয়াজ। দেবলীনার কোনো ভ্রুক্ষেপ নেই, সে একই রকমভাবে বসে আছে। শৈবাল চিৎকার করে ডাকলেন, খুকি, খুকি। দেবলীনা কোনো সাড়া দিল না, পেছন ফিরে তাকালো না পর্যন্ত। হয়তো ঝড়ের আওয়াজের জন্য সে তার বাবার ডাক শুনতে পায়নি। শৈবাল খুকি খুকি বলে ডাকতে ডাকতে দৌড়ে উঠতে লাগলেন ঢিবির ওপর। এখানে মাটির বদলে বালি বেশি, তার পা পিছলে যেতে লাগল। তবু তিনি উপরে উঠে এসে দেবলীনার হাত ধরে বললেন, এই খুকি, এখানে কি করছিস? দেবলীনা খুব চমকে গিয়ে বলল, কে? আপনি কে? শৈবাল বললেন, খুকি, আমি তোর বাবা। ঝড় আসছে, শিগগির বাড়ি চল। উঠে দাঁড়িয়ে এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে দেবলীনা একটা দৌড় লাগালো। দৌড়তে দৌড়তে চিৎকার করতে লাগলো, না, 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 না। শৈবাল তাকে ধরার চেষ্টা করেও ধরতে পারলেন না। দুজন ভদ্রলোকের সঙ্গে কথা বলছেন কাকাবাবু। এমন সময় ঝনঝন করে বেজে উঠল টেলিফোন। এখন বোম্বে থেকেও স্পষ্ট কথা শোনা যায়। কাকাবাবু ফোন তুলে বললেন, ইয়েস, রাজা রায়চৌধুরী স্পিকিং। কে? বলবন্ত রাও? হ্যাঁ, কি ব্যাপার বলো। সেই মিউজিয়ামের ডাকাতির ব্যাপারটা? হ্যাঁ, কাগজে পড়েছি, জানি। না না, আমি যেতে পারবো না। আরে চোর ডাকাত ধরা কি আমার কাজ নাকি? হ্যাঁ হ্যাঁ, শুনছি, তোমার কথা শুনছি। মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন। শোনো বলবন্ত, মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে বলো আমার শরীর খারাপ, এখন আমার পক্ষে বম্বে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, সত্যি আমি ক্লান্ত, এখন কোথাও যাব না। টেলিফোন রেখে দিয়ে কাকাবাবু বললেন, উফ, কিছুতেই ছাড়তে চায় না। চোর ধরতে আমাকে বোম্বে দৌড়তে হবে। আমি কি গোয়েন্দা নাকি? উপস্থিত দুজন ভদ্রলোকের মধ্যে একজন বললেন, কিন্তু মিস্টার রায়চৌধুরী, আমাদের বর্ধমানে একবার আপনাকে যেতেই হবে। বেশি তো দূরে নয়, আপনাকে গাড়িতে নিয়ে যাব। মহারাজার গেস্ট হাউসে থাকবেন, কোনো অসুবিধে হবে না। আগুন লাগার ব্যাপারটা আমরা কেউ কিছু বুঝতে পারছি না। কাকাবাবু বললেন, আমাকে মাপ করতে হবে, এখন আমি কোথাও যেতে পারবো না। এই তো দুদিন আগে মধ্যপ্রদেশ থেকে ফিরেছি।
একটা নীল মূর্তির জন্য সেখানে পাহাড়ে জঙ্গলে এত ছোটাছুটি করতে হয়েছে। এখন কিছুদিন আমি বিশ্রাম চাই। অন্য ভদ্রলোকটি বললেন, বর্ধমানে তো আপনার বিশ্রামই হবে। গেস্ট হাউসে থাকবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। শুধু রাত্রিরে যদি আগুনটা জ্বলে। কাকাবাবু হাত জোড় করে বললেন, আমাকে সত্যিই ক্ষমা করুন। আমার শরীর মন খুবই ক্লান্ত। এখন আমি কিছুদিন একা থাকতে চাই। এই সময় শৈবাল দত্ত দরজার কাছে দাঁড়িয়ে বললেন, কাকাবাবু কেমন আছেন? কাকাবাবু খুব উৎসাহের সঙ্গে বললেন, আরে শৈবাল, এসো এসো, কবে ফিরলে? শৈবাল দত্ত বসলেন কাকাবাবুর পাশের একটা চেয়ারে। ভদ্রলোক দুজন কাকাবাবুকে বর্ধমানে নিয়ে যাবার জন্য ঝোলাঝুলি করলেন আরও কিছুক্ষণ। কাকাবাবু কিছুতেই যেতে রাজি হলেন না। নিরাশ হয়ে তাঁরা উঠতে বাধ্য হলেন। ওরা বেরিয়ে যাবার পরই সন্তু এসে বলল, কাকাবাবু, এইমাত্র তোমার নামে একটা টেলিগ্রাম এসেছে। হাত বাড়িয়ে কাকাবাবু টেলিগ্রামটা নিয়ে বললেন, কে পাঠিয়েছে? ও, নরেন্দ্র ভার্মা। সে আবার কি চায়? Your presence is urgently needed in Delhi. Come by the evening flight today. Top secret. কাগজটা মুড়ে গোল্লা পাকাতে পাকাতে কাকাবাবু বললেন, টপ সিক্রেটের নিকুচি করেছে। কিছু একটা হলেই আমাকে দিল্লি যেতে হবে। অসম্ভব, এখন অসম্ভব। সন্তু বলল, দিল্লির থেকে বম্বে ভালো। আমি দিল্লিতে দুবার গেছি, বম্বে যাইনি। কাকাবাবু ধমকের সুরে বললেন, এই, সামনেই তোর পরীক্ষা না? তোর এখন কোথাও যাওয়া চলবে না, আমিও যাব না। কি ব্যাপার বলো তো শৈবাল, সবাই মিলে আমাকে এত ডাকাডাকি শুরু করেছে কেন? হঠাৎ বিখ্যাত হয়ে গেলাম নাকি? শৈবাল বললেন, আপনি বিখ্যাত তো বটেই। গত মাসেই টাইমস অফ ইন্ডিয়ায় একটা বড় লেখা বেরিয়েছে আপনাকে নিয়ে। নিশ্চয়ই অনেক কিছু বানিয়ে বানিয়ে লিখেছে। সন্তু, তুই টেলিগ্রাফ অফিসে গিয়ে একটা উত্তর পাঠিয়ে দিয়ে আয়। কি লিখব? শুধু লিখে দিবি কাউন্ট মি আউট, তার তলায় আমার নাম। শৈবাল বললেন, টেলিগ্রাম না পাঠিয়ে দিল্লি থেকে উনি ফোন করলেই তো পারতেন। আপনিও ফোনে উত্তর দিতে পারতেন। কাকাবাবু বললেন, নিশ্চয়ই ফোনে লাইন পাইনি। একটু আগে আমি বম্বে থেকে একটা কল পেলাম। বম্বে দিল্লি এইসব লাইনই একসঙ্গে ভালো থাকবে, এরকম কখনো হয় আমাদের দেশে? যাকে ফোন করেনি ভালোই হয়েছে, অনেকক্ষণ ধরে ঝোলাঝুলি করত। তোমার কথা বলো শৈবাল, কেমন বেরিয়ে এলে? কোথায় যেন গিয়েছিলে? ময়ূরভঞ্জ? শৈবাল বললেন, না, কেওনঝড়। আমার অফিসের এক কলিগের ওখানে একটা বাড়ি আছে। খুব নির্জন জায়গায় বাড়িটা, চুপচাপ বিশ্রাম নেওয়ার পক্ষে চমৎকার। আমার বন্ধুর ঠাকুরদা কেওনঝড় নেটিভ স্টেটের দেওয়ান ছিলেন। এককালে ওই বাড়িটা রাজাদেরই ছিল। রাজারা ওখানে শিকার করতে যেতেন। এখনো কিছু জন্তু জানোয়ার আছে নাকি ওদিকে? হরিণ তো আছেই, লেপার্ড দেখা যায় মাঝে মাঝে। শেয়ালের ডাক শুনেছি খুব। আজকাল তো এদিকে শেয়ালের ডাক শোনাই যায় না। পাখি আছে অনেক রকম, কত জাতের যে পাখি, নামই জানি না। বাহ, শুনে তো বেশ লোভ হচ্ছে। ইচ্ছে করছে ওখানে গিয়ে কাটিয়ে আসি কয়েকদিন। চোর ডাকাত আর বদমাশ লোকেদের পেছনে ছোটাছুটি করতে
আর ভালো লাগে না। তার চেয়ে পাখি দেখা অনেক ভালো। আপনি যাবেন? যে কোনো সময়ে ব্যবস্থা করে দিতে পারি। একটাই শুধু অসুবিধে, ওই বাড়িতে ইলেকট্রিসিটি নেই। সন্ধেবেলা হ্যাজাক জ্বালতে হয়। সেটা এমন কিছু অসুবিধের ব্যাপার নয়। দেবলীনা কেমন আছে? ওকে নিয়ে এলে না কেন? অনেক দিন দেখিনি ওকে। একটু চুপ করে গিয়ে শৈবাল একটা সিগারেট ধরাবার সময় নিলেন। কাকাবাবু তার সামনে অন্য কারো সিগারেট টানা পছন্দ করেন না আজকাল, কিন্তু শৈবালের মনে থাকে না সে কথা। মুখ তুলে শৈবাল বললেন, খুকি এলো না? মানে ওর একটু শরীর খারাপ। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কি হয়েছে দেবলীনার? সেরকম কিছু হয়নি, এমনিতে ভালোই আছে। তবে কাকাবাবু, আপনার সঙ্গে একটা ব্যাপারে আলোচনা করতে চাই। আপনার হাতে কি একটু সময় আছে? হ্যাঁ হ্যাঁ, অনেক সময় আছে। এখন তো কোনো কাজই নেই। দাঁড়াও, একটু কফি খাওয়া যাক। সন্তু একটু আগেই চলে গেছে এ ঘর থেকে। এখন সে বাইরে যাবার পোশাক পরে দরজার কাছে এসে উঁকি দিয়ে মুচকি হেসে বলল, কাকাবাবু, তোমার কাছে আবার একজন লোক এসেছে। কাকাবাবু ভয় পাবার ভঙ্গি করে বললেন, আবার লোক? একটু নিরিবিলিতে গল্প করছি শৈবালের সঙ্গে। তুই কথা বলে দেখ না লোকটা কি চায়। সন্তু বলল, লোকটি তোমার জন্য কি যেন একটা জিনিস নিয়ে এসেছে। সেটা নিজে তোমার হাতে দেবে। তাহলে ডেকে নিয়ে আয় লোকটাকে। খাকি প্যান্ট শার্ট পরা একজন লম্বা লোক ঢুকল। কোনো অফিসের দারোয়ান বলে মনে হয়। হাতে বেশ বড় একটা চৌকো কাগজের বাক্স, রঙিন কাগজ দিয়ে মোড়া। সে সোজা কাকাবাবুর দিকে তাকিয়েই জিজ্ঞেস করল, आप राजा राय चौधरी? ये आपके लिए है।